আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ। জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ফেরানোর পরিকল্পনা থেকে অস্থিরতা তৈরির চেষ্টা কিনা প্রশ্ন। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। জুলাই শহীদদের কবর জিয়ারত, বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কি চক্রান্তে, কি কৌশলে আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে চায়, এ ব্যাপারে লাগাতার ভাবে সজাগ থাকতে পারাই হচ্ছে জুলাইয়ের চেতনা। কয়েক জেলায় ছাত্রদল শিবির কর্মীদের মারামারি হাতাহাতি, আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল। ঘন ঘন লোডশেডিংয়ে উত্তরাঞ্চলের রাইস মিলে উৎপাদন ব্যাহত, হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। রাজধানী ও আশেপাশের জেলায় এখনো কাটেনি গ্যাস সংকট। এখনো বসে আছি পাম্পে, কি করবো, রাতে 3টা বাজে আসছি। আমার আগে আর মাত্র 3টা গাড়ি, ওই 3টা গাড়ি দিলে আমি গ্যাস পাইতাম। এটা বলতে আসে না কতক্ষণ দিব, কোন সময় দিব, এটা এরাও করতে পারে না। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নীলফামারী নিম্নাঞ্চল। নদ নদী পানি বাড়তে থাকায় কয়েক জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। দর্শক, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি। আইনের শাসন নিশ্চিতেই অভ্যুত্থানের হতাহতের প্রতিটি ঘটনার বিচার জরুরি বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, শহীদদের কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। বিস্তারিত সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ঠিক 2 বছর আগে 24-এর 5 আগস্ট এমন মেঘলা দিনে গণভবন অভিমুখে ছিল লাখো জনতার ঢল। নিজের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মুখগুলো সেদিন রক্তের বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ। কত প্রাণ ত্যাগ আর হারানোর বীরত্ব গাথায় মেশানো ছাত্র জনতার অভ্যুত্থান, সেটির স্মৃতি ধরে রাখতেই গণভবন রূপান্তর হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে ঘুরে দেখেন শহীদদের সব স্মৃতিচিহ্ন, বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক, সব যেন আন্দোলিত করে প্রত্যেককে। ঠিক বছর 2 আগেও এটি ছিল গণভবন, বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন। যে সরকার প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু 2014, 18 এবং 24-এর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এই বাংলাদেশকেই নিয়ে যায় এক অনিবার্য গণ অভ্যুত্থানের পথে। একটি সাধারণ কোটা আন্দোলন থেকে 36 দিনের যে রক্তে রঞ্জিত ঘটনা প্রবাহ, তাই বাংলাদেশে নতুন সম্ভাবনার উদয় ঘটায় এবং গণভবন হয়ে ওঠে জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিতে পারে এমন সাধ্যকার? উদ্বোধনী পর্বের বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বললেন, তাৎক্ষণিক ইতিহাস থেকে ভবিষ্যৎ রচনা করেছে এই স্মৃতি জাদুঘর। একবার হলেও আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময়
কাটানো এবং চিন্তা করার জন্য কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরো হবে নাকি এখানেই সমাপ্তি করবো আমরা। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে, আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের। যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। এই জাদুঘর কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না বলেও জানান তারেক রহমান। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার বিষয়ে সরকার আন্তরিক। শহীদদের নামে নিজ নিজ এলাকায় কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণের ঘোষণাও দেন তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফটোগ্রাফার জনাব অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। বিভিন্ন জেলায় আলোচনা সভা, র্যালির পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়। পরিবারের সদস্য ও আহতরা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। টানা বৃষ্টি উপেক্ষা করে সকাল সকাল রংপুরে ৩৬ জুলাই চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্দেশ্য জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদন। কার্যক্রম শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। সেখানে যোগ দেন শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার ও বিচারের দাবি জানান সবাই। আমার ছোট ভাই আবু সাইদ, সে ছিল একজন আমাদের পরিবারের প্রদীপ, তাকে আমরা হারিয়েছি। আমাদের অনেক দুঃখ বেদনা। জুলাইয়ের যতগুলো শক্তি ঐক্যবদ্ধ ছিল, প্রত্যেকটা শক্তি আজকে বিভাজিত। দিবসটি উপলক্ষে বরিশালের আমতলা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন যে শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে হটানো হয়েছে, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের আশা-আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারিনি, তবে আমরা যে আশা-আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে এই দিনটার এসেছিল সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়।
চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই, সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ পরিবারের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ময়মনসিংহে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তা নামকরণ করা হবে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হবে জুলাই শহীদদের নামে। পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদ আমরা প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটি অক্ষরের করে আমরা বাস্তবায়ন করব। আজকের এই 5 আগস্টে সেই কথা আমি আবার উচ্চারণ করছি। নাটোরে আলোচনা সভায় জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। এছাড়া দিনটি উপলক্ষে রাজবাড়ী, মাগুরা, যশোর, মাদারীপুর, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া কয়েক জেলায় প্রশাসনের আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ঘিরে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয় ছাত্রদল ও শিবিরের মধ্যে। দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান স্থলে ছাত্রদল ও শিবির দুপক্ষই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। আলোচনা সভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হন 5 জন। পরে পুলিশ গিয়ে দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। ছাত্র শিবির এবং ছাত্রদল দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় 12টা সাড়ে 12টার সময়। তারপরে পুলিশ এখানে খবর পায়। খবর পাওয়ার পরে এলাকায় এখানে তুলারাম কলেজের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মারামারিতে জড়ায় ছাত্রদল ও শিবির নেতাকর্মীরা। ছাত্রদলের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে র্যালি বের করে শিবির। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে হামলা চালায় শিবির নেতাকর্মীরা। অন্যদিকে শিবিরের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রদল। তারা যে আমাদের শৃঙ্খল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে দেশীয় শস্ত্র নিয়ে বহিরাগতদের নিয়ে মহড়া দিচ্ছিল, তাদের ক্যাম্পাস থেকে আমরা বিতাড়িত করেছি। ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের পূর্ব নির্ধারিত আমরা দেশীয় অস্ত্র দেখেছি এবং তাদের ইন্টারনাল বিভিন্ন গ্রুপে আলোচনা হয়েছে, সেই অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ ভালো এবং এটা আমি আশা করি, উভয়ের কাছ থেকে আশা করি যেন তারা এটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে যাতে বজায় রাখে। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন 4 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। লক্ষ্মীপুরে প্রশাসন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় হট্টগোল হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবির নেতা বক্তব্যে পানি সম্পদ মন্ত্রীর সমালোচনা করলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রামেও প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল শিবির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়। পরে বিএনপি ও জামায়াত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।
24 জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে এখন যার বীরত্ব গাথা তুলে ধরা হয়, অথচ নিজ বিশ্ববিদ্যালয়ে অদৃশ্য কারণে তিনি উপেক্ষিত। ঘোষণা দিয়েও 2 বছরে একটি গেট আর জাদুঘর নির্মাণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 16 জুলাই বাদে সাহসী সাইদকে নিয়ে তেমন কোনো আয়োজনও নেই। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও সমন্বয়করা। বন্দুকের মুখেও অবিচল টকবগে এক যুবক, নির্ভয়ে নির্দ্বিধায় মৃত্যুকে যে আলিঙ্গন করেছিল বুক পেতে, রংপুরের আবু সাইদ। সাইদের মৃত্যুতে নতুন মোড় পায় ছাত্র জনতার আন্দোলন। অভ্যুত্থানের প্রথম শহীদের মর্যাদা পায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটি, কিন্তু মৃত্যুর মাত্র 2 বছর পেরুতেই সেই বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত আবু সাইদ। আমি ঢাকা থেকে আসলাম দেখতে করতে, আয়সা যেন এইটা দেখে পরে আমি জিজ্ঞাসা করলাম, পরে একজন এই ভাই বললো যে এইখানে করছে। তো গেটটা থাকলে তো খুব সহজেই মানুষ বুঝতে পারতো যে এই গেটের সামনে তারা হত্যা করেছে। আবু সাইদের নামে শুধু টুর্নামেন্ট ছাড়া আর কিছু এখন পর্যন্ত আমরা কিন্তু বাস্তবে প্রায়োগিক কোনো পদক্ষেপ এখন আমরা পাই। তাকে ঘিরে যে কাজগুলো করার কথা ছিল সেটি কিন্তু একেবারেই স্থবির অবস্থা, দীর্ঘ 2 বছর থেকে ঝুলে আছে, এখন পর্যন্ত এটি দৃশ্যমান হয়নি। বিশ্ববিদ্যালয়ের গেটে শহীদ আবু সাইদ সাইনবোর্ড ছাড়া আর কোনো চিহ্ন নেই, না আছে কোনো গ্রাফিতি বা স্মৃতিচিহ্ন। একটি ছবি থাকলেও তা বিকৃত। মেমোরি স্ট্রিট স্থাপন হয়েছে, তবে সেখানেও অস্পষ্ট হচ্ছে নাম পরিচিতি। যেই স্থান থেকে আজীবনের জন্য ইতিহাসের পাতায় নাম লেখালেন, ঠিক সেই স্থানেই অনুপস্থিত আবু সাইদ। এখানকার যে আবু সাইদের ছবিটা ছিঁড়ে যাওয়ার পরে প্রশাসন কিচ্ছু করতে পারে নাই। আবু সাইদকে কেন্দ্রিক আমাদের এই বিশ্ববিদ্যালয়টা ব্র্যান্ডিং করতে পারতাম, কিন্তু আমরা বিশ্বের মধ্যে ব্র্যান্ডিং করতাম, কিন্তু আমরা পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। যে সংস্কারগুলো করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের, সেগুলোই হয়নি। তাহলে নতুন করে আবার আবু সাইদ হল করার ঘোষণা দেওয়া, এটা কেমন হয়ে গেল না? সমন্বয়করা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার পাশাপাশি এই ব্যর্থতা অন্তর্বর্তীকালীন এবং বর্তমান সরকারেরও। স্থাপনা নির্মাণে বিলম্বের দায় স্বীকার করলেন উপাচার্য। আবু সাইদকে যেরকম পোর্ট্রে করা দরকার ছিল, ওনাকে যেরকম আসন করা দরকার ছিল, ওইটা ওনারা করতে পারে না। এটা কিন্তু আমার উপর দায়, বিশাল দায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমাদেরকে টাকাও দিয়ে দিচ্ছেন, মানে আমাদেরকে অনুমোদনও দিয়ে দেন চিঠির মাধ্যমে কাজটা করার জন্য। প্ল্যানিংয়ে যাওয়া মানে হচ্ছে প্ল্যানিংয়ে ওখান থেকে কালেকশন হয়ে এখানে যাবে। এটা হচ্ছে 1090 কোটি 15 লক্ষ টাকা। এটা হলো আমাদের এটার মধ্যে যে হল আছে তার মধ্যে একটা হল আমাদের আবু সাইদের নামে আমরা করব। বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি সাইনবোর্ডে আবু সাইদের ছবিসহ কিছু লেখা বাদে জুলাই আন্দোলনের প্রথম শহীদের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শিল্প কারখানায় সরকারি সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এদিকে ছুটি পেয়ে বাড়ির পথে ছুটছেন শ্রমিকরা। তবে মহাসড়কে যানবাহন কম থাকায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। বেশি ভাড়া নেওয়ার বিষয়ে কি বলছে যাত্রীরা, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। জ্যোতি, টানা 4 দিনের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। গাজীপুরের যে পোশাক কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু 4 দিনের লম্বা ছুটি দেওয়া হতো। সেই ছুটি পেয়ে কিন্তু অনেকেই বাড়ি ফিরছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রা ত্রিমুর এলাকা, যেটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বা এক্সিট পয়েন্ট যেটি বলা হয় সেখানে। এখানে আমরা দেখছি যে যারা বাড়ি ফিরছেন মানুষ, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। তারা বলছেন যে সাধারণ সময়ে তারা 100 থেকে 150 টাকায় যেই জায়গাটুকু যেতে পারতেন বা যেখানে 100 থেকে 150 টাকা ভাড়া নেওয়া হতো, সেখানে এখন 400 টাকা 350 টাকা এরকম নেওয়া হচ্ছে। এবং প্রয়োজনের তুলনায় যে গাড়ি থাকা দরকার, আমরা তুলনামূলক গাড়ি কম দেখেছি। সেই অজুহাতকে কাজে লাগিয়ে কিন্তু মূলত এই যে পরিবহনগুলো তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তারা বরাবরই বলছেন যাত্রীরা যে কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে এই সাধারণ ছুটি বা বিভিন্ন সময়ে সময় নিয়ে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তো আমরা কিন্তু এখানে কোনো প্রশাসনের লোক বা কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক পুলিশ তাদেরকে দেখিনি। বাসগুলো দাঁড়িয়ে তারা যাত্রী নিচ্ছেন এবং
যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যে তারা যে বাড়ি ফিরছেন সেই বাড়ি যাতে নির্বিঘ্ন যেতে পারে এবং যারা স্বাভাবিকভাবে সহনীয় ভাড়ায় যাতে যেতে পারেন, কারণ অনেকে বলছেন এখনো তারা বেতন পায়নি, তাই তাদের হাতে টাকাও নেই, সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। তো সহনীয় ভাড়া আসবে এবং স্বাভাবিক সময়ে যে ভাড়া থাকে সেই ভাড়া দিয়ে যেতে পারবেন এমনটা প্রত্যাশা করছেন যাত্রীরা। তো এই ছিল আমার কাছে গাজীপুরের চন্দ্রা থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ অবস্থা। আলামিন, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানী মিরপুর থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়া আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 2 আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সাইবার সিকিউরিটি আইনে তানভীরের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বলা হয় 29 জুলাই তানভীর তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন। পুলিশ জানায় গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের 2টি টিম যৌথ অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করে। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা আসামিকে লক্ষ্য করে ডিম ছোড়ে। তাকে গ্রেপ্তারের নির্দেশনা ছিল এবং গতকাল রাত অনুমান 5:30টার দিকে আমরা ডিএমপির মিরপুর থানা এলাকার মণিপুর এলাকা হতে আমাদের ডিবির একটি টিম, সদর থানার একটা টিম সহ তাদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। বিদ্যুৎ বিভ্রাটে টালমাটাল খাদ্যপণ্যের উৎপাদন, বিশেষ করে চাল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত। হিমাগারে নষ্ট হচ্ছে কৃষিপণ্য। কর্মকর্তারা বলছেন জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় দিনে রাতে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উত্তরে বিদ্যুৎ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। কারেন্টের ঘাটতি থাকার কারণে উৎপাদন তখন জায়গায় 4 টন উৎপাদন করতে পারতাম চাল, এখন সেখানে 2 টন উৎপাদন হচ্ছে চাল। এখন এই যে মাঝখানে 2 টনের ঘাটতি, এই 2 টনের ঘাটতিটা আমরা মেকআপ কীভাবে করতে পারবো? বিদ্যুতের সেবা নিয়ে বিস্তর অভিযোগ ভোক্তার। ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির কলকারখানা। উত্তরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চালকলগুলোই। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে মিলের চাকা। ঘন্টার পর ঘন্টা এভাবে অলস পড়ে থাকছে রাইস মিলের যন্ত্র দানবগুলো। ধান সেদ্ধ, শুকানো ও ছাঁটাই করতে পারছেন না মিলাররা। এরই মধ্যে নওগাঁর চালকলগুলোতে মোট উৎপাদনের 30 থেকে 35% ঘাটতি দেখা দিয়েছে। পণ্যের যোগান কমায় টান পড়েছে বাজারে। সারাদিনে 2-1 বার আসে হয়তো আধা ঘন্টা 15-20 মিনিট থাকিচ্ছে, চলে যাচ্ছে, থাকিচ্ছে না কারেন্ট। 24 ঘন্টার মধ্যে মনে করেন যে 5 ঘন্টা থাকিচ্ছে। পরিবার আছে, আমাকে খাটার উপরে পরিবার চলে, কারেন্ট না থাকলে তো আমাদেরকে ব্যবসা বাণিজ্য সব কিছু লাগাতে উঠে গেছে। অটো রাইস মিল যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ চলবে, না থাকলে মনে সব বন্ধ থাকবে। বিদ্যুতের অভাবে পচে নষ্ট হচ্ছে হিমাগারে রাখা আলু। ক্ষতিতে চাষি ও ব্যবসায়ীরা। বিশেষ করে আগামী মৌসুমে আবাদের জন্য রাখা বীজ আলু নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। বস্তা নষ্ট হয়েছে, আলু পছন্দ হচ্ছে, এতে কৃষকের নষ্ট, আমরা ভোগান্তি। আলু গরম ধরছে, গরম ধরে পচে যাচ্ছে, বলে আবার পচা আলু বের করবার লাগে, ব্যাপারীরা আসে গন্ডগোল লাগছে। মাসে যে বিলটা আসছে তা তিনি হাঁপাহাপি বেশি হয়ে যাচ্ছে, কারেন্টও কম, বিলও বেশি। তথ্য বলছে রাজশাহী অঞ্চলে কলকারখানা সহ সব মিলিয়ে প্রতিদিন পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা থাকে 2500 থেকে 3000 মেগাওয়াট। এর প্রায় 70% সরবরাহ করে পল্লী বিদ্যুৎ। কর্মকর্তারা বলছেন চাহিদার বিপরীতে গ্রিড থেকে পাচ্ছেন মাত্র 60 থেকে 65%। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় 113 মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে দিতে হয়, অর্থাৎ একটা জায়গায় বন্ধ করে ওইটা আরেকটা জায়গায় দিতে হয়। প্রোডাকশন বাড়লেই আমাদের লোড শেডিং যেটা এটা অনেকটাই কমে আসবে। দেশের সিংহভাগ চালকল ও হিমাগার উত্তরাঞ্চলে, তাই খাদ্যপণ্যের সরবরাহ ও কৃষি অর্থনীতি সচল রাখতে জেলাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।
দেশের বিভিন্ন স্থানে আজও গ্যাস সংকটে সিএনজি পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শিল্প কারখানা বন্ধ। তবে আবাসিক গ্রাহকদের ভোগান্তি কমেনি। ফেনী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি মোহাম্মদ সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। ফলে আগামী 2-1 দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালু হবার আশা আছে। এখনো বসে আছি পাম্পে, কি করবো? রাতে 3টা বাজে আসছি, রাত্রে 9টা বাজে আইছি। 9টা বাজে আইছি রিয়েল দর্শি করে লাশ মাথা ওইখান থেকে আসতে 6টা বাজে এই পর্যন্ত আসছি। আমার আগে আর মাত্র 3টা গাড়ি, ওই 3টা গাড়ি দিলে আমি গ্যাস পাইতাম, পাইনি। এরা বলতে আসে না কতক্ষণ দিব, কোন সময় দিব, এটা এরাও করতে পারে না। আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে। এখানে 2টা ছিল, বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। বিদ্যুৎ, গ্যাস সহ জ্বালানির সংকট নিরসনে সরকারকে কিছু সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের দিবসের আলোচনা সভায় অংশ নেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনগণ বিক্ষুব্ধ, কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী আওয়ামী লীগ সরকার এবং তাদের ব্যর্থ শাসন। মন্ত্রী আরও বলেন, তরুণরাই এই দেশের সবচেয়ে বড় শক্তি। সভা শেষে জুলাই শহীদ পরিবারদের সম্মাননা দেওয়া হয়। 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম, এটাকে মেনে নিতে হবে। এটার তো কোনো বিকল্প নাই। কারোর কথাতে ইউনেস্কোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তর হবে না, এর সদর দপ্তর রাজশাহীতেই থাকবে, এমনটাই বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আলোচনা সভায় অংশ নেন তিনি। মন্ত্রী বলেন, নেস্কোতে এখনও ফ্যাসিস্টের কিছু দোসর চাকরিরত রয়েছেন, তারা এটা নিয়ে ষড়যন্ত্র করছে। মন্ত্রী আরও বলেন, শুধু নেস্কো কেন, কোনো প্রতিষ্ঠানকেই রাজশাহী থেকে স্থানান্তর করা হবে না। এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু হাসিনার ফ্যাসিস্টদের দালাল আছে, তারা এটা নিয়ে একটা ষড়যন্ত্র করতে পারে। আর কে কি বললো, কোন কন্ট্রাক্টর যে কোথায় যাবে না, দিস ইজ রাজশাহীর প্রতিষ্ঠান, রাজশাহীতে থাকবে। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হতে শুরু করেছে নীলফামারীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এ নিয়ে চলতি মৌসুমে 7মবারের মতো প্লাবনের ভোগান্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত থেকেই বাড়তে থাকে তিস্তার পানি। সকালে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে নদীর পানি। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার 8টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে, ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে এই 3 বিভাগের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। নিহতের নাম ইয়ারুল ইসলাম। পুলিশ জানায়, সকালে কাজের সন্ধানে ব্যাটারি চালিত ভ্যানে ঈশ্বরদীতে যাচ্ছিলেন ইয়ারুল। নবীনগর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপের নিচে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ইয়ারুল। এদিকে গোপালগঞ্জের মালেঙ্গা এলাকায় আটা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসত ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘরে থাকা একজন গর্ভবতী নারী প্রাণ হারায়। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একজনের। কয়েকদিনের টানা বৃষ্টিতে ধসে পড়েছে চাঁদপুর লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কের একটি অংশ। দুপুরে গাছতলা এলাকায় সেতুর দক্ষিণ পাশে প্রায়
15 মিটার সড়ক ধসে পড়ে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে সংযোগ সড়কের কিছু অংশ দেবে যায়। দুপুরের দিকে সড়কের কিছু অংশ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়ক বিভাগের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত অংশে বালু ফেলে মেরামতের চেষ্টা চলছে। যশোরে অভিযান চালিয়ে 5টি স্বর্ণের বার সহ একটি পাচারকারীকে আটক করেছে বিজিবি। রাতে যশোর বেনাপোল মহাসড়কের দরগা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 529 গ্রাম ওজনের স্বর্ণের বার, 2টি মোবাইল ও 1655 টাকা সহ একটি পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত ফারুক কুমিল্লার বাসিন্দা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ফারুক ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জব্দ করা স্বর্ণের মূল্য 1,47,231 টাকা। নাটোরের বড়াই গ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে অবৈধ পন্থায় নিয়োগ পাওয়া 3 কর্মচারীর নিয়োগও। ইউএনও জানায়, 2 দফা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সহ বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটি টাকার বিনিময়ে নিরাপত্তা কর্মী পদে জোবায়ের কাজী, অফিস সহকারী হিসেবে নাজমুল হক ও নৈশ প্রহরী পদে রুবেল হোসেনকে নিয়োগ দেয়। এ নিয়ে 1 বছর আগে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর 4 সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। তদন্তের অনিয়মের সত্যতাও মেলে, কিন্তু বিদ্যালয়ের পূর্বে কমিটি বিলুপ্তের কারণে তখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।